কালকের দিনটা কি বিহঙ্গিনী তার কাব্যের নামে লিখিতে পারবে? অনেকদিন পর কাব্যের বিহঙ্গিনী আইডি থেকে মেহবিনের জন্য পোস্ট করা হয়েছে। রাতে শোয়ার বন্দোবস্ত করছিল মেহবিন, এমন সময় নোটিফিকেশনের আওয়াজ পেতে নোটিফিকেশনটা অন করতে উক্ত পোস্টটি চোখের সামনে ভেসে উঠল। মেহবিন বাবু হয়ে বসে তারপর মুচকি হেসেই বলল, কালকে দিনে কি আছে যে বিহঙ্গিনীকে তার কাব্যের নামে দিনটা লিখে দিতে হবে? ওপাশ থেকে রিপ্লাই আসলো, কালকের তারিখে বিহঙ্গিনীর কাব্য তার বিহঙ্গিনীর সাথে হালাল লিখিত ও বৈধভাবে জড়ে গিয়েছিল। তাই বুঝি? আমি তো ভুলেই গিয়েছিলাম। ভুলে গেছিল দেখেই তো কালকে হাসপাতাল থেকে ছুটি নিয়েছে সে। তাছাড়া আমার বিহঙ্গিনী কিচ্ছু বলে না, আর সে ভুলে না দেখেই তো সে এরকম সব কিছু নিজের ভেতরে চাদরে মুড়ি রাখে। মেহবিন হাসলো। কাল সে হাসপাতাল থেকে ছুটি নিয়েছে সেই খবরও নেওয়া হয়ে গেছে তার কাব্যের। কালকের দিনটা আজকের জন্যই স্পেশাল। বিয়ে হওয়ার পর থেকে এই দিনটা তারা তাদের নিজেদের মতোই কাটায়। এমনকি যখন বিদেশে ছিল তখনও তারা দুজন দুই জায়গায় থেকে ভিডিও কলে সারা দিন থেকে নিজেদের মতো সময় কাটাতো। মেহবিন হেসে লিখল, জান, কালকে বিহঙ্গিনী তার কাব্যের নামে দিনটা লিখে দিল। ওপাশ থেকে খুশির ইমোজি আসলো, তার সাথে আরেকটা কমেন্ট আসলো, তার খেয়াল যখন আসে মনে, জানি না কেমন লাগে, অদ্ভুত সুন্দর একটা যন্ত্রণা অনুভূত হয়। তবে এইটুকু বুঝি, অদ্ভুত খুশি অনুভব হয়। বিহঙ্গিনীর প্রত্যেকটা সাক্ষাৎ যেন কাব্যের মনে ঈদ বয়ে আনি। সে কি জানে বিহঙ্গিনীর কাব্য তার জন্য কতটা অপেক্ষা করে অতন্দ্র প্রহরীর মতো মুখিয়ে থাকে বিহঙ্গিনীর পথের পানে। এগুলো দেখি মেহবিন হেসেই লিখল, অপেক্ষাটাও এক অদ্ভুত ভয়ঙ্কর আনন্দদায়ক কাব্য। যখনই অপেক্ষা শেষ হবে তখনই অপেক্ষার আনন্দটা আর পাওয়া যাবে না। তখন ওপাশ থেকে রিপ্লাই আসলো, তার যত্ন আর অপেক্ষা এতটা সুন্দর, না জানি তার প্রাপ্তি ও ভালোবাসা কতটা সুন্দর। সবশেষে কথা দিয়ে কথা রাখার ব্যক্তিগত মানুষটা ভয়ঙ্কর সুন্দর। মেহবিন হাসলো, কিন্তু আর কিচ্ছু লিখলো না। সে খুশি মনেই শুয়ে পড়লো। কে জানে আজ অপেক্ষায় ঘুম হবেই কিনা। পরের দিন সকালবেলা শেখ পরিবারের সবাই ব্রেকফাস্ট করছিল। পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। সেই দিনের পর 2 দিন পার হয়ে গেছে। শেখ শাহেনশাহকে বাড়ি আনা হয়েছে, তার জন্য একটা নার্স রাখা হয়েছে। হুট করেই মিশু বলল, আমি আমাদের আর এক মামার বাড়িতে যাব বাবা। মিশুর কথায় সবাই ওর দিকেই তাকালো। শেখ শাহনওয়াজ বললেন, হুট করে সেখানে যাওয়ার কথা তোমার মাথায় এলো কিভাবে? তাছাড়া ওনারা তো আরবাজের অনুষ্ঠানে আসেনি, তোমার পরিচয়ও নেয়নি, যেতে হবে না। না, আমি যাব। আর হ্যাঁ, আমি আমাদের মামার বাড়ি বেড়াতে যাব। যেয়ে তাদের জিজ্ঞাসা করব তারা কেন পাশ পাখির অনুষ্ঠানে এলো না। না মিশু, তুমি তো তাদের চেনো না, তাই না? আমি না চিনলাম, বাস পাখি তো চেনে, ও দিয়ে আসবে। আমি মামা বাড়িতে যাব, ব্যাস। আর এই বাড়িতে আর থাকতে ভালো লাগছে না। আরিফা জামান বললেন, অন্য কোথাও যাও, ওখানে কেন যেতে হবে? না, আমি আমার মামার বাড়িতে যাব। আমার কতদিনের ইচ্ছে আমি মামা বাড়িতে যাব। তাছাড়া জসিমউদ্দিন এর কবিতা আছে না, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে চাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি চাই। তাই আমিও মামার বাড়ি যাবই বাবা। বাবা, তুমি ব্যবস্থা করো। শেখ শাহনওয়াজ বললেন, আচ্ছা ঠিক আছে, আরবাজ তোমায় দিয়ে আসবে। তখন আরিফা জামান বললেন, মিশুর কি দরকার ওখানে যাওয়ার? তাছাড়া মিশুর অবস্থাও তো বুঝতে হবে, ও কি সামলে থাকতে পারবে? তাছাড়া এত বছর ধরে যোগাযোগ নেই, যতই তাদের ভাগ্নি হোক, ওর অবুঝতা কি তারা সহজে নিতে পারবে? ওখানে আরবাজও যাবে, দুজনেই থাকবে। আমি মিশুকে একা ছাড়ছি না তো, 2 দিন থেকেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে। মিশু তো মামার বাড়ি যাবে শুনে ইয়াহু বলেই উঠল। তখন ওদের বাড়ির সামনে এসে কেউ আরবাজকে ডাকতে লাগলো। তার পার্সেল এসেছে। আরবাজের খাওয়া শেষ, তাই সে উঠে সেদিকেই গেল। পার্সেল কালেক্ট করলো। একটা বক্স আছে। আরবাজ বক্সটা দেখেই অবাক হলো। সবাই জিজ্ঞেস করতেই ও বলল জানে না। ও ঘরেই চলে গেল। পেছন পেছন মিশুও গেল। বক্সটা খুলতেই কতগুলো সাদা গোলাপ দেখতে পেল। এই ফুলটা ওর পছন্দের। ফুল দেখেই ওর মুখে হাসি ফুটে উঠল। ও ফুলগুলো উঠে বিছানায় রাখলো। তারপর কতগুলো চকলেট পেল। তার উপরে একটা চিঠি। ও চিঠিটা খুলতেই ওপরের সম্বোধন দেখে অবাক হয়ে গেল, তবে খুশিও হয়ে গেল। ও পড়তে লাগলো, প্রিয় চকলেট বয়। কি অবাক হয়েছে তাই না?
তুমি বাড়ি থেকে বের হলে আমার জন্য চকলেট নিয়ে আসতে, এই জন্যই তোমার তখন চকলেট বয় বলে ডাকতাম। ছোটবেলায় তোমার সাথে আমার ডিল হয়েছিল, কোথাও গেলে আমার জন্য চকলেট আনতে হবে, আর তুমি আনতেও তাই। তোমাকে কখনো বাজ পাখি, কখনো চকলেট বয় ডাকতাম, কখনো ভাইয়া বলে ডাকা হয়নি, কারণ তুমি আমার বড় ভাইয়া, এটা কখনো ফিল হয়নি। সবসময় মনে হতো তুমি আমার বন্ধু। এইটুকু পড়তেই আরবাজের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তবু মুখে অদ্ভুত হাসি। ও চোখ মুছে আবার পড়তে নিল। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম তোমার কথায়, কারণ তুমি তো আমার বন্ধু ছিলে, আমায় বিশ্বাস করতে। তাহলে সেদিন কি হয়েছিল তোমার? তুমি আমার কথায় আঘাত করেছিলে। তুমি আমার কোথায় আঘাত করেছিলে তুমি বুঝতেই পারোনি। তোমায় আমি কঠিন শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু পরের দিন যখন বললে তুমি আরিফা জামান আর আরিফ জামানের কথা শুনে আমায় ওগুলো বলেছ, তখন ভাবলাম তোমায় যেন তেন শাস্তি দিলে হবে না, তোমাকে বোঝাতে হবে অন্যের কথায় নিজের বোনকে কষ্ট দেওয়ার ফল কতটা ভয়াবহ হতে পারে। এমনিতেও অনুশোচনায় দগ্ধ ছিলে, তাতে আরেকটু ঘি ঢেলে তোমার কষ্টটা বাড়ানোর জন্য তোমাকে আমার কথা জানালাম, নিজের চোখে নিজেকে নিচু করে দিলাম। তুমি নিজের জন্য শাস্তি চাইছিলে, অথচ আমি তোমায় ক্ষমা করে দিলাম, যা তোমাকে কষ্টের অথৈ সাগরে ভাসিয়ে নিয়ে গেল। আশা করি এই কয়েকদিনে নিজের শাস্তিটাকে এনজয় করেছো। তোমার এই ছোট্ট বোনটা তোমায় ক্ষমা করে দিয়েছে মন থেকে। এখন আর নিজের চোখে নিচু হতে হবে না। তোমার এই কয়েকদিনের শাস্তি তোমার জন্য যথেষ্ট। তোমার ছোট্ট বোনটা তোমার থেকে আর মুখ ফিরিয়ে নেবে না। আর হ্যাঁ মিশুমণি মামা বাড়িতে যাচ্ছে, আমিও যাব, তবে আজ না। আজকের দিনটা নিশ্চয়ই মনে আছে তোমার। কাল যাব, দেখা হবে। আর হ্যাঁ, আমার জন্য চকলেট নিতে ভুলো না কিন্তু, আমার অনেক চকলেট চাই কিন্তু। অতপর ভালোবাসি ভাইয়া, আমার বাজ পাখিও চকলেট বয়। এটি তোমার আদরের ছোট বোনটা। আরবাজের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মুখে তৃপ্তির হাসি। ও চিঠিতে চুমু খেয়েই বলল, আমিও তোকে অনেক ভালোবাসি ফুল। আমি তোর জন্য অনেক অনেক চকলেট নিয়ে যাব, আর কোনোদিন তোকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। আমার ছোট্ট বোনটা খুব ভালোবাসি, ভাইয়া খুব ভালোবাসে তোকে ফুল। মিশু আরবাজের কাঁধে হাত রাখলো। ও মিশুর দিকে তাকিয়ে বলল, মিশু, ফুল আমাকে ক্ষমা করে দিয়েছে একেবারে। জানিস, ও চিঠি, চকলেট আর ফুল পাঠিয়েছে। ও লিখেছে ও আমায় ভালোবাসে, ওর জন্য যেন আমি চকলেট নিয়ে যাই মামা বাড়ি। আরবাজ বাচ্চাদের মতো মিশুকে বলতে লাগলো। মিশু হেসে বলল, মামার বাড়ি যাওয়ার প্ল্যান তো ফুলেরই বাজ পাখি। আরবাজ মিশুর দিকে তাকালো আর বলল, ফুলের? হুম। আরবাজ মিশুর দিকে তাকালো, তারপর চোখের পানি মুছে বলল, মিশু, তুই কি ঠিক হয়ে গেছিস? আমি তোকে আগের মিশুর মতো দেখতে পাচ্ছি। মিশু হাসলো। তা দেখে আরবাজ বুঝলো ও যা ভাবছে তাই। ও বলল, তার মানে সত্যি সুস্থ মিশুমণি ব্যাক। মিশু হেসে মাথা নাড়ালো। আরবাজ খুশিতেই ওকে জড়িয়ে ধরলো। ও চিৎকার করে কিছু বলতে যাচ্ছিল, তখনও আরবাজের মুখে হাত দিয়ে চুপ করালো আর বলল, বাজ পাখি, সরিষার মধ্যেই ভূত আছে, তাই এখনই সবাইকে জানালে চলবে না। মানে সব পরে হবে। শুধু মনে রাখো, অনুকে মেরে ফেলার পিছনে, আমাকে পাগল করার পিছনে এবং মায়ের মৃত্যুর পিছনে এই বাড়িরই কেউ আছে। তবে কে আছে সেটা শিওর না। তুই কি বলছিস এসব? এখন বাদ দাও। আচ্ছা, তবে তুই সুস্থ হলি কিভাবে? ফুল আমাকে সুস্থ করার ওষুধ দিত, যার কারণে আমি অনেকটাই ভালো হয়ে উঠেছিলাম। তারপর ফুলের সেই অ্যাক্সিডেন্টের রক্ত দেখে আমার পুরনো জিনিস মনে পড়তে থাকে। সেদিন সব ক্লিয়ার হয়ে যায়, আমার সব মনে পড়ে, আর আমি সুস্থ হয়ে যাই। তবে আমি কাউকে বলিনি, তবে ফুল জানে আমি সুস্থ, আর কয়েকদিন আগে বাবা জেনেছে আমি সুস্থ। এতদিন ধরে তুই সুস্থ আর আমাকে বলিসনি? আরে চুপ থাক, দেওয়ালেরও কান থাকে। ফুল মামার বাড়ি যেতে বলেছে, ওখান থেকে কি যেন আমাদের দুজনকে বলবে। আচ্ছা, তাহলে গেট রেডি, গোয়িং টু মামা বাড়ি। আরবাজের কথায় মিশু হেসে উঠল আর বলল, এখানে থেকে অর্ধেক চকলেট আমার। বলেই মিশু চকলেটের প্যাকেটটা নিল। তা দেখেই আরবাজ বলল, মোটেই না, এগুলো আমার বোন আমায় দিয়েছে, তাই এই সবগুলো আমার। দেব না। বলেই মিশু দৌড়, পেছন পেছন আরবাজও দৌড়। এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে শেখ শাহনওয়াজ ছেলে মেয়ের কথা শুনছিল, মুখে তার তৃপ্তির হাসি। কত বছর পর আরবাজ আর মিশু আগের মতো দৌড়াদৌড়ি করছে, যা শেখ শাহনওয়াজকে প্রশান্তি দিচ্ছে। এক পর্যায়ে আরবাজ মিশুকে ধরেই ফেলল আর দুজনেই হিলহিল করেই হেসে উঠল। সব কিছু রুমের ভেতরে হওয়ায় কেউ কিচ্ছু শুনলও না আর দেখলও না।
মেহবিন 9টার দিকে গোসল ছেড়ে ফুল হাতা সাদা ব্লাউজের সাথে একটা নীল রঙের শাড়ি পরল। সে আয়নার সামনে বসে হিজাব বাঁধবে তখনই আগমন ঘটলো আমাদের শেখ তাজেলের। মেহবিনকে শাড়ি পরতে দেখে তাজেল বলল, ডাক্তার তুমি দেখি শাড়িও পরো, আজই প্রথম দেখলাম। তাজেলের কথায় মেহবিন ওর দিকে তাকিয়ে বলল, নেত্রী, তুমি এখন স্কুল ড্রেস পরে এই সময় স্কুলে যাবে না? যাবো তো, তার আগে এই দুধটুকু ফ্রিজে রাখা দাও। এটা রাখতে এসেছো? হ, তা কোনখানে যাইবা নাকি? যাবো। পুলিশ পাঞ্জাবেলের সাথে ঘুরতে যাবা বুঝি? কথাটা শুনেই মেহবিন তাজেলের দিকে তাকালো। তা দেখেই তাজেল দাঁত কেলিয়ে বলল, ওই যে দেখো পুলিশ পাঞ্জাবিওয়ালা নীল কালারের পাঞ্জাবি পরে আইছে, মুখে আবার মাস্কও লাগাইছে, তাও সিনসি দাহ যাইয়া। মেহবিন গেটের দিকে তাকালো। মুখর আসছে নীল রঙের পাঞ্জাবি, সাদা রঙের পায়জামা, মুখে কালো মাস্ক, হাতে গোল্ডেন ঘড়ি। দূর থেকে ও মুখরকে অনেক সুন্দর লাগছে। তাজেল বলল, দেখো ওইটা তো পুলিশ পাঞ্জাবিওয়ালা, তাই না? মেহবিন হেসে বলল। হুম। ততক্ষণে মুখর ঢুকলো বাড়িতে। তাজেলকে দেখেই মুখর বলল, কি ব্যাপার নেত্রী, স্কুলে যাওনি? তাজেল হেসে বলল, না, আজ ভাবতেছি ডাক্তারের লাগে ঘুরতে যাবো। দেখো ডাক্তার রেডিও হইতেছে। তাজেলের কথায় মুখর থমকে ওর দিকে তাকিয়ে রইল। এদিকে মেহবিন তাজেলের কথা শুনে হেসেই ফেলল। মুখর নিজেকে সামলে বলল, না, আজ আমার সাথে তোমার ডক্টর ঘুরতে যাবে। না, আমার সাথে যাইবো। আমি আইসা খাড়াই রইছি, আগে থাকতে তুমি দেখো না, তুমি পরে আইসো, তাই তোমার সাথে ঘুরতে যাইতো না, আমার সাথে যাইবো। না, তোমার ডক্টর আমার সাথে যাবে, আমাদের আগে কথা হয়েছে। তো কি হয়েছে? ডাক্তার আমার সাথে যাইবো, তাই না ডাক্তার? কও তুমি। মেহবিন এবার জোরেই হেসে উঠল। তা দেখে তাজেলও হেসে উঠল। তখন মুখর বলল, এই, তোমরা দুজন হাসছো কেন? মেহবিন বলল, পাঞ্জাবিওয়ালা আপনিও না? দেখছেন তাজেল স্কুল ড্রেস পরে আছে, তবু ওর কথা শুনে ওর সাথে ঝগড়া করতে লেগে গেলেন? আপনি পারেনও বটে। তখন তাজেল বলল, ডাক্তার তোমার জামাই বুকটা। মুখর মুখ ঘুরিয়ে বলল, মোটেও আমি বোকা নই, আমি আগের থেকেই জানতাম যে তুমি যাবে না, তবু আমি একটু মজা করলাম তাই। হ, এখন মজার কথা বললা, নিজের বুক দামি ঢাকতেছো। না, আমি সত্যি কথাই বলছি। হইছে শেখ তাজল এখন আর ছোট নাই। হ্যাঁ, পুলিশ পাঞ্জাবিওয়ালা শেখ তাজল এখন বড় হয়েছে, আর সে স্কুলেও যায়, বুঝছো? বুঝলাম, সময় পেরিয়ে যাচ্ছে, তুমি স্কুলে যাবে না? হ, যাইতেছি। আমারে খেদানোর জন্যই তো আমার স্কুলের তারা দেখাইতেছো। আমি কোথায় তোমাকে দাঁড়াতে চাইলাম? আমি তো তোমার স্কুলে দেরি হবে সেটাই বললাম। আমি সব বুঝি, আমি শেখ। এইটুকু বলার পর মুখর ওর দিকে ওর সাথে তাল মিলিয়ে বলল, হ, শেখ তাজেল আর ছোট নেই। মেহবিন কি বলবে? এদের দুজনের কথা শুনে হাসিই থামছে না, যদিও এই হাসির শব্দ নেই। তাজেল আর মুখর ও এবার হাসলো। তাজেল মেহবিনের দিকে এগিয়ে গিয়ে বলল, স্কুলে গেলাম ডাক্তার, আল্লাহ হাফেজ। মেহবিন হেসে বলল, আল্লাহ হাফেজ। আর পুলিশ পাঞ্জাবিওয়ালা ডাক্তারে দেখে রাখো, কেউ জানি আমার ডাক্তারে নিয়ে না যায়। হ্যাঁ, আজকে ডাক্তারের শাড়িতে মেলা সুন্দর লাগতেছে। তখন মুখর বলল, তার বলতে নেত্রীর ডক্টর, তাকে না দেখলে চলবে? যদি কিছু হয় তাহলে তো ডক্টরের নেত্রী আমার গর্দান নেবে। হ্যাঁ, মনে জানি থায়ে, আমি গেলাম, আল্লাহ হাফেজ, আর সাবধানে যাইও। তবে নেত্রী, আজ কিন্তু তোমার ডক্টর বাড়ি ফিরবে না। মুখরের কথায় মেহবিন ওর দিকে ভ্রু কুঁচকিয়ে তাকালো। তখন তাজেল বলল, কেন? তোমার সাথে থাকবো। আমার সঙ্গে থাকবে। আচ্ছা। তাজেল হেসে চলে গেল। মুখর তাজেলের দিকে তাকিয়ে বলল, তুমি খুব লাকি বিহঙ্গিনী যে তোমার জীবনে তোমার সাথে তোমার নেত্রী আছে। মেহবিন হেসে বলল, তা তো বটেই। আমিও খুব লাকি যে আমার জীবনে বিহঙ্গিনীর মতো উত্তম জীবনসঙ্গী আছে। মেহবিন হাসলো, কিচ্ছু বলল না। মুখর দেখলো মেহবিনের কুচি ঠিক নেই, তাই ও ওর সামনে বসে ওর কুচি ধরলো। মেহবিন হেসে ওর কুচি ঠিক করলো। তারপর মুখর সাদা রঙের হিজাবের সাথে সাদা রঙের নিকাব বেঁধে দিল। সম্পূর্ণ রেডি হওয়া শেষে মুখর মেহবিনের গালেই হাত রেখে বলল, মাশাআল্লাহ, মনে হচ্ছে এক টুকরো নীল আকাশ আমার সামনে দাঁড়িয়ে। বলেই কপালে একটা প্রেমের পরশ এঁকে দিল। মেহবিন হেসে বলল, শুক্রিয়া জনাব, আপনাকে অনেক সুন্দর লাগছে কাব্য, মাশাআল্লাহ। শুক্রিয়া। তো এখন যাওয়া যাক। তা প্রথমে কোথায় যাবে? আজকে দিনটা আপনার নামে, আপনি যেথায় ইচ্ছা সেথায় যান। মুখর হাসলো। তারপরে মেহবিনের হাত ধরে সব তালা দিয়ে বের হলো। এখন ওদের একসাথে দেখলেও সমস্যা নেই, সবাই জানে সে বিবাহিত। পাকা রাস্তায় আসতেই দেখলো গাড়ি দাঁড় করানো। মুখর গাড়ির দরজা মেহবিনকে বসতে বলল। মেহবিন বসলো। এরপর মুখর নিজেও উঠলো।
কিন্তু মুখর গাড়ির স্টার্ট দিচ্ছে না দেখেই মেহবিন বলল, কি হলো? 1 মিনিট। বলেই মুখর পিছনের সিট থেকে দুটো সাদা ক্যাপ বের করলো। সোনালি রঙের কাব্যের বিহঙ্গিনী লেখা ক্যাপটা মেহবিনের মাথায় পরিয়ে দিল, আর বিহঙ্গিনীর কাব্য লেখা ক্যাপটা মেহবিনের দিকে এগিয়ে দিয়ে পরিয়ে দিতে বলল। মেহবিন হেসে পরিয়ে দিল। মাঝে মাঝে বাচ্চামো দেখে মেহবিন হাসে। অতঃপর মুখর গাড়ি স্টার্ট করলো। ঘন্টা দুয়েক পর মুখর ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে গাড়ি দাঁড় করালো। তা দেখে মেহবিন হেসে বলল, এই প্রথম কাউকে দেখলাম যে এরকম একটা দিনে সেজেগুজে হাসপাতাল ঘুরতে আসে। মুখর হেসে বলল, এখানেই তো কাব্য তার বিহঙ্গিনীর সঙ্গে দেখা পেয়েছিল, তাই এখানে আসলো। মুখর বের হলো। তারপর মেহবিনের পাশের দরজা খুলে হাত বাড়ালো। মেহবিন মুচকি হেসে মুখরের হাত ধরে নামলো। বেশ কয়েক বছর পর মেহবিন এইখানেই এলো। মুখর ওর হাত ধরে ভিতরে ঢুকলো। সবাই আর চোখে ওদেরই দেখছে, তাতে এদের দুজনের কিছুই যায় আসে না। মুখর একটা জায়গায় থেমে বলল, ঠিক এই জায়গাতেই মুখর শাহরের কাউকে দেখে থমকে গেছিল। জানো, দাদিজানের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাস্তায় একটা মেয়ে তাকে হাসপাতালে আনে। আমিও খবর পেয়ে তাড়াতাড়ি চলে আসি। তাড়াতাড়ি করে আসতে গিয়ে একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। মেয়েটার হাতে কিছু জিনিসপত্র ছিল, ওগুলো পড়ে যায়। আমি সরি বলে উঠিয়ে দিই। মেয়েটাও ইটস ওকে বলে। তার এই সহজতা আমাকে মুক্ত করে। আমি তার দিকে তাকাই, দেখি এক বোরখা হিজাব পরা মেয়ে। আমি তাড়াতাড়ি করে দাদিজানের কাছে যাই। তার কিছুক্ষণ পর দেখি মেয়েটা দাদিজানের কেবিনে এলো। পরে জানতে পারি যে সে দাদিজানকে হাসপাতালে নিয়ে এসেছে। তাকে ধন্যবাদ জানাবো এমন সময় তার ফোন আসে। সে বলে তার যেতে হবে, বলেই সে বাইরে আসে। আমিও তার পেছনে বের হই। পরে দেখি সে দৌড়ে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো অসুবিধায় পড়েছে, তাই আমিও গেলাম। দেখলাম সে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে ঢুকছে। আমিও ঢুকলাম। সে সোজা কলেজের স্টোর রুমে দিকে গেল। মেয়েটাকে দরজা ধাক্কাতে লাগলো। তখন একটা মেয়ে কোনো রকমে বের হয়ে ওকে জড়িয়ে ধরলো। মেয়েটা সেই মেয়েটাকে শান্ত করলো, কি যেন জিজ্ঞেস করলো। তারপর মেয়েটার হাত ধরে কোথাও নিয়ে যেতে লাগলো। সোজা থামলো একটা ছেলের সামনে। মেয়েটা জিজ্ঞেস করলো এই ছেলেটা কিনা। মেয়েটা ভয়ে ভয়ে মাথা নাড়ালো। মেয়েটা কোনো কিছু না ভেবে ছেলেটাকে থাপ্পড় মারলো। ছেলেটা মারতে এলেই মেয়েটা ঘষে মেরে দিল। মুহূর্তেই সেখানে ছোটখাটো একটা জটলা বেঁধে গেল। মেয়েটা ছেলেটাকে মারতে লাগলো। তখন কতগুলো মেয়ে এসে ওই মেয়েটাকে ছাড়ালো। পরে জানলাম ওই ছেলেটা তার রুমমেটের সাথে, মানে ওই মেয়েটা যে স্টোর রুমে ছিল তার সাথে মিসবিহেভ করেছিল। আর আমি মেয়েটার সাহসিকতা ও সহজতায় আটকে গেছিলাম। তুমি জানো সেই মেয়েটাকে? মেহবিন মুচকি হেসে বলল, না। তখন মুখর বলল, সেই মেয়েটা তুমি বিহঙ্গিনী। তাই বুঝি? আপনি না বললে তো জানতেই পারতাম না। মজা করছো? তাই তো। তুমিও না। তা এখন কি এখানেই থাকবেন নাকি যাবেন? চলো। মুখর আর মেহবিন ঢাকা মেডিকেল ক্যাম্পাস ঘুরলো। তারপর ওখানেই থাকা দোকান থেকে ফুচকা খেলো। ফুচকা খাওয়ার সময় মুখর মেহবিনের নিকাব ধরে রেখেছিল। তা দেখে কতজন মুচকি মুচকি হাসছিল। দুপুর হয়ে যাওয়াতে মেহবিন আর মুখর একটা রেস্টুরেন্টেই ঢুকলো। আলুওয়ালা কাচ্চি খেতে। মুখর আজকেও মেহবিনকে খাইয়ে দিল। আজ অবশ্য মেহবিন মুখরকেও খাইয়ে দিল। এরপর ওরা একটা ফুলের দোকানের সামনে গেল। অনেকগুলো অর্কিড আর গোলাপ ফুল কিনলো। একটা বেলি ফুলের মালাও কিনলো। বেলি ফুলের মালা হাতে জড়িয়ে দিল মুখর, আর ফুলগুলোও দিয়ে বলল, এই কয়েক মাসে আমাদের অনেকবার দেখা হয়েছে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ফুল দেওয়া হয়নি। আজকেও দেওয়া হয়নি, তাই এখন সব সুদে আসলে দিয়ে দিলাম। এই সব কিছুই মেহবিন আর মুখর শুনলো। মুখর হেসে আর কতগুলো ফুল কিনলো, আর মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, এই ফুলগুলো সুন্দর চিন্তা রাখার মানুষটার জন্য। মেয়েটা ছেলেটার দিকে তাকালো। ছেলেটা হেসেই মাথা নাড়ালো। মেয়েটা তার দেখে ফুলগুলো নিয়ে ধন্যবাদ জানালো। মেহবিন হাসলো। তারপর এগিয়ে গিয়ে ফুলগুলো ধরিয়ে দিয়ে বলল, এগুলো ধরুন, এখন আমি গাড়ি ড্রাইভ করব। বলেই মেহবিন চলে এলো। তখন মেয়েটা বলল, মুখর হেসে বলল, না আপু, সে রাগ করেনি, বরং খুশি হয়েছে। কারণ এই ফুলগুলোর জন্য আপনার মুখে হাসি ফুটেছে। ফুলগুলো আমাকে দিল কারণ তার ক্যারি করতে কষ্ট হচ্ছিল, আর গাড়িটা সেই চালাবে। কারণ আজ আমি অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম। তখন পেছন থেকে আওয়াজ আসলো, যে মানুষটার সমস্ত জুড়ে আমি, তার কাউকে কয়েকটা ফুল দেওয়াতে কি জেলাস হব নাকি? মানুষটাই যেখানে আমার, সেখানে জেলাসি রেখে সম্পর্কের কেন অবনতি ঘটাবো বলুন? সব থেকে বড় কথা, আমরা একে অপরকে আমি বিশ্বাস করি। এখন যদি আমার সবগুলো ফুল ভাইয়াকে দিয়ে দিই, তবুও সে কিছুই করবে না, বরং সে হেসে আমায় দোকান থেকে আরও ফুল কিনে দিবে। খাবো, আসুন, আমরা আমাদের যেতে হবে। মেহবিনের কথাই মুখর হাসলো আর বলল, কাব্যের বিহঙ্গিনীর আলাদা একটা বিষয় তো আছে আপু। সবার মতো তাকে ভাবলে
শূন্য হাতে ফিরতে হবে। যাই হোক, আসছি। ছেলেটা হেসে বলল। মুখর ওখান থেকে চলে গেল। গাড়িতে এসে বলল, ফুলগুলো তাহলে ছেলেটাকে দিয়ে আসলি পারতে। দিলে আপনি খুশি হতেন বুঝি? হতাম তো। আমার বউ হয়ে অন্য একজনকে ফুল দিচ্ছ, খুশি তো হতামই। আমি তো আর তুমি নই যে আমার জেলাসি আছে। তাহলে ওখানে যে ডায়লগ দিলাম সেটা ভুল হয়ে গেল? আরে তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। হুম, বুঝি আমি। আমি আর শেখ তাজেলের মতো আর ছোট নয়। কথাটা শুনেই মুখর ওর দিকেই তাকালো। ওর দিকে তাকাতেই মেহবিনও তাকালো, আর দুজন একসাথেই হেসে ফেললো। বাইরে থেকে ওই ছেলে মেয়ে দুটোও দেখলো, যদিও ওদের কারোর মুখে দেখেইনি তারা, তবে উপলব্ধি করছে অনেক সুন্দর চিন্তাধারার মানুষ তারা। মেহবিন গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। বিকেল হয়ে এসেছে, তারা ফুটপাতেই নামলো। হাতে হাত রেখে অনেকক্ষণ ঘুরলো। তারপর একটা শুনশান লেকে ওদের গাড়ি থামলো। এটা একটা নির্জন এলাকা, মানুষজন নেই, আর এই লেকে ব্রেঞ্চও নেই। মেহবিন নেমে বড় গাছটার নিচে ঘাসের উপর বসলো। মুখরও বসলো। মুখর মেহবিনকে বলল নিকাব খুলে ফেলতে। ও নিকাব খুলে ফেললো। মুখর হেসে মেহবিনের হাতে হাত রাখলো। মেহবিন মুখরের কাঁধে হাত রেখে বিকেলটা অনুভব করতে লাগলো। সন্ধে হয়েই এলো। আজ মেহবিন কিছুই বলছে না দেখে যে ওদের ফিরতে হবে, কারণ আজকে দিনটা মুখরের নামে। সন্ধ্যা হতেই মুখর মেহবিনকে নিয়ে একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিল, তারপর গাড়িতে উঠল। তারা মহুরাপুরে ফিরে গেল, তবে মেহবিনের বাড়িতে নয়, মুখরের বাড়িতে। ওরা বাড়িতে পৌঁছালে মুখর একটা লাল শাড়ি ধরিয়ে দিয়ে বলল ফ্রেশ হয়ে পরে আসতে। মেহবিন হেসে শাড়িটা নিয়ে চলে গেল। ও শাড়িটা পরতে বেরোতেই এদিকে মুখর ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করেই ফেললো। টেবিলে ক্যান্ডেল জ্বালিয়ে খাবার সার্ভ করলো। নিজেও ফ্রেশ হয়ে একটা সাদা পাঞ্জাবি পরে এলো। মেহবিন রুম থেকে বের হতেই দেখলো অন্ধকার। একটু আগাতেই দেখলো মুখর ক্যান্ডেল হাতে নিয়ে এগিয়ে আসছে। মুখর মেহবিনের হাত ধরে টেবিলে বসিয়ে দিল। ওখানে যেতেই মেহবিন অবাক হয়ে গেল। টেবিলটা গোলাপের পাপড়ি দিয়ে সাজানো, সেই সাথে ক্যান্ডেল জ্বালালো। মুখর হেসেই বলল, ফর মাই বিহঙ্গিনী, ক্যান্ডেল লাইট ডিনার ইন হোম, ডেকোরেট বাই মুখর শাহরিয়ার। অনলি ফর ইউ। মেহবিন হাসলো। তখন মুখর বলল, লাল শাড়িতে মোমবাতির আলোতে অদ্ভুত সৌন্দর্য গ্রাস করছে তোমার বিহঙ্গিনী। শুক্রিয়া। এবং সাদা পাঞ্জাবিতে মোমবাতির আলোতে আপনাকেও দারুণ লাগছে। শুক্রিয়া। তো খাওয়া শুরু করা যাক। ওরা দুজনেই একসাথে খাবার খেলো। মুখর সব কিছু নিয়ে রেখে এলো। মুখর হুট করে মেহবিনকে কোলে তুলে নিল আর অন্য একটা রুমে নিয়ে গেল। সেই রুমটাও আজ মোমবাতি দিয়ে সাজানো, ড্রেসিং টেবিলে ফুল রাখা। মুখর বিছানায় নিয়ে বসালো। তারপর মেহবিনের বরাবর বসে, তারপর মেহবিনের চোখে চোখ রেখেই বলল, তুমি যদি আকাশ হও, আমি নয় মেঘ হয়ে তোমাতেই বিচরণ করব। তুমি যদি চাঁদ হও, আমি নয় তোমার জ্যোৎস্না হয়ে আলো ছড়াবো। তুমি যদি মেঘ হও, আমি নয় তোমার বৃষ্টি হয়ে ঝরবো। তুমি যদি ঝর্ণা হও, আমি নয় তোমার ধারা হয়ে বয়ে চলবো। তুমি যদি সাগর হও, আমি নয় তোমার ঢেউ হয়ে আঁচড়ে পড়বো। তুমি যদি পাহাড় হও, আমি নয় আরোহী হয়ে তোমাকে জয় করব। তুমি যদি ফুল হও, আমি নয় ভ্রমর হয়ে গুনগুনিয়ে তোমায় গান শোনাবো। কবিতাটা শুনেই মেহবিন মুগ্ধ হয়ে গেল। ও কিছু বলবে তার আগেই মুখর বলল, তুমি যাই হও না কেন, আমি শুধু তোমারই হব। আর যদি বিহঙ্গিনীকে রাতটাও তার কাব্যের নামে করে দিতে বলি, সে কি করবে? মেহবিন হেসে অন্যদিকে তাকিয়ে বলল, যদি না বলি তাহলে কি সে মানবে? মুখর হেসে বলল, জানি সে না বলবে না, তাই আমারও মানা না মানার কোনো দায় নেই। মুখর মেহবিনকে নিজের দিকে ঘুরিয়ে তার কানের কাছে ফিস ফিস করেই বলল, দিন শেষে আজ বিহঙ্গিনীর কাব্যের ইচ্ছে, বিহঙ্গিনী তার কাব্যের ভালোবাসার রং দ্বারা রঙিন হোক। মেহবিনও হেসে ফিস ফিস করেই বলল, অতপর বিহঙ্গিনীর কাব্যের তার ইচ্ছের পূর্ণতা পাক। সকালে মুখরের ওপর হালকা পানি পড়তে চোখ খুলল মুখর। চোখ খুলেই তার বিহঙ্গিনীকে কালো শাড়িতে দেখে মুগ্ধ হয়ে গেল সে। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর তার বিহঙ্গিনী এক হাত দিয়ে চুল মুছছে। ইস, কি নিদারুণ দৃশ্য! চুল মুছতেই মুছতেই মেহবিনের নজর পড়ল মুখরের দিকে। অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে মুখর। তা দেখে মেহবিন বলল, উঠে পড়েছেন? আমি এক্ষুনি আপনাকে ডাকতাম। মুখর হেসে বলল, না ডেকে ভালো করেছো। তুমি ডাকলে কি আর এই চুল মোছার নিদারুণ দৃশ্য দেখতে পেতাম? আবার ডাকলেও আলাদা একটা দৃশ্য হতো। চোখ খুলতেই তোমার মুখটা একদম আমার কাছ থেকে দেখতে পেতাম। দুটোই মনোমুগ্ধকর দৃশ্য, তবে এর আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। মেহবিন মুচকি হেসেই বলল, কি সকাল সকাল শুরু করে দিলেন তো?
শুনুন, পছন্দের মানুষটা সব কিছু সুন্দর মনোমুগ্ধকর লাগে আমাদের, শুধু তার সঙ্গটা প্রয়োজন, ব্যাস। তা আমার এই ঘুম থেকে ওঠার দৃশ্যটা কি তোমার মনোমুগ্ধকর লাগছে বিহঙ্গিনী? মেহবিন মুচকি হেসেই বলল, হুম, অনেক হয়েছে। এবার ফরজ গোসলটা সেরে ফেলুন। সূর্য মামা উঠে পড়েছে বেশ খানিকটা আগেই। ফজরের নামাজ কাজে হয়ে গেছে। কথা ঘোরাচ্ছ তুমি? হ্যাঁ, ঘোরাচ্ছি। এই যে টাওয়াল, যান গোসলে যান। আমি অপেক্ষা করছি, একসাথে ফজরের কাজা সালাত আদায় করব। নামাজ পড়তে হবে বলেই এই যাত্রা তুমি বেঁচে গেলে। বলেই মুখর মেহবিনের থেকে টাওয়েল নিয়ে চলে গেল। মেহবিন আয়নায় নিজেকে দেখল। কাল ওদের দুজনের ভালোবাসাময় একটা রাত গেছে। এতক্ষণ যাবৎ নিজেকে অনেকটাই সামনে রেখেছে মেহবিন, কিন্তু মূলত তার লজ্জা লাগছে মুখরের দিকে তাকাতেই। মুখর গোসল শেষ করে পায়জামা পাঞ্জাবি পরে আসতেই দেখল মেহবিন জায়নামাজ বিছিয়ে হাতে মুখরের টুপি নিয়ে দাঁড়িয়ে আছে। মুখর গিয়ে মুচকি হেসে মেহবিনের কপালে ছোট্ট প্রেমের পরশ দিল। তারপর হাত থেকে টুপি নিয়ে নামাজিয়ে দাঁড়ালো। দুজনেই একসাথে নামাজ আদায় করে নিল। মেহবিন রান্না ঘরেই গেল রান্না করবে বলে। কাপড়ে একটু সমস্যা হচ্ছে দেখে ও আঁচলটা কোমরেই গুজে নিল। চুল ভেজা থাকলেও খোপা করেই নিল। এই দৃশ্যটা মুখর দেখল, আর এই দৃশ্যটা ওর অন্য রকম সুন্দর লাগলো, কারণ এরকম দৃশ্য সে আজ প্রথম দেখল। মেহবিন পেঁয়াজ মরিচ কাটতে লাগলো। ফ্রিজে মাংস ছিল, সেটা সে আগেই বের করে ভিজিয়ে রেখেছিল। রুটি বানাবে আর কষা মাংস রান্না করবে সে। কাটাকাটি শেষ করে কড়াইতে তেল দিল। একটু গরম হতেই তখন মুখর পেছন দিয়ে এসে ওকে জড়িয়ে ধরলো আর বলল, এই রকম দৃশ্য দেখতে যে কতদিন অপেক্ষায় ছিলাম তা বলার মতো না। কোমরে কাপড় গোজে হাত খোপা করে রান্না করা, ইস কি নিদারুণ দৃশ্য। হুম, অনেক হয়েছে, এখন ছাড়ুন। তেল গরম হয়ে গেছে। সরো সরো, আজ আমি রান্না করব। বলেই মেহবিনকে সরিয়ে সে দাঁড়ালো। মুখর রান্না জানে। সে পেঁয়াজ আর মরিচ তেলের ভিতরে দিয়ে দিল। তারপর বলল, দেখবে তোমার জামাই আজ কিরকম রান্না করে। তা তো দেখবই। তবে সেই রান্নাটা করতে পারলেও সে কি রুটি গোল করতে পারবে? তুমি রুটি বানাতে চেয়েছিলে? গরম গরম রুটি আর কষা মাংস, ইস কি দারুণ খেতে। যদিও চালের আটা হতো তাহলে আরও বেস্ট হতো। তোমাকে দুইটা আরো রুটি দিই, দেখো কি স্বাদ। মুখরের এমন কথায় মেহবিন হাসলো আর বলল, অনেক হয়েছে, আপনি মাংস রান্না করুন আর আমি রুটি করছি। কাজ কাম ভাগ করে করলে ভালোবাসা বাড়ে। মেহবিন হেসে ময়দা নিল। মুখর মাংস রান্না করছে আর মেহবিন রুটি বানাচ্ছে। দুজন খুনসুটি করছে। মুখর আর মেহবিনের মুখে তৃপ্তির হাসি। রান্না করা শেষ হলো, দুজনেই খেতে বসলো। মুখর মেহবিনকে খাইয়ে দিল। মুখর আজ পুলিশ স্টেশনে যাবে। মুখর বলল, তোমার তো আজও ছুটি, কারণ শুক্রবার, তো তোমাকে কি বাড়িতে নামিতে যাব? না, আমি মামা বাড়িতে যাব। বাজ পাখি আর ফুল ওখানে। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসব। আচ্ছা, সেদিন তো তোমার মা বাড়ি থেকে কেউ এলো না? এসেছিল, কিন্তু ওখানে যায়নি। যাই হোক, আগের বার পরার জন্য কিছু ছিল না দেখে 5টা শাড়ি আর 2টা বোরখা এনে রেখেছেন, যা দেখে আই এম ইমপ্রেসড। তোমার বউ মাঝে মাঝে আসবে, সবসময় কি আমার জিনিস পড়বে নাকি? কেন? আপনারটা পরাতে আপনার সমস্যা হয় নাকি? তা হবে কেন? তবে আমি আমার বউকে শাড়িতে দেখতেই পছন্দ করি। এখন রেডি হন, আমিও হব। মামা স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবে বলেছে। দুজনেই রেডি হলো। মেহবিন কালো শাড়ির ওপরে বোরকা আর হিজাব বাঁধল। শুধু মুখর মেহবিনকে মুগ্ধ চোখে দেখছিল। তা আয়নায় দেখতে পেয়ে মেহবিন মাথা উঁচু করেই জিজ্ঞেস করলো, কি? মুখর হেসে মেহবিনের পাশে দাঁড়িয়ে কানের কাছে মুখ এনেই বলল, সবাই বলে স্থানের দূরত্ব নাকি মনের দূরত্ব বাড়ায়, অথচ আমি বলি তার দূরত্বের জন্য অপেক্ষা করাটা আমার মুগ্ধতা বাড়ায়। চোখের আড়াল মানেই মনের আড়াল নয়, সে তো সবসময় মনেই থাকে, তাহলে দূরত্ব কোথায় তৈরি হবে? মেহবিন মুচকি হাসলো। তা দেখি মুখর আবার বলল, তার এই মুচকি হাসির কারণ আমি, এটা ভেবেই বুকে প্রশান্তি চেয়ে যায়। মেহবিন মুখরের দিকে ঘুরলো। মুখর ওর চোখের দিকে তাকিয়ে বলল, তাকে প্রথমবার দেখি মনে আনন্দ হয়, এরপর বারবার দেখি মনটা আনন্দে নেচে ওঠে। মনে হয় শুধু তাকে দেখতেই থাকি, দেখতেই থাকি। মেহবিন মুখরের ঠোঁটে আঙ্গুল রেখে বলল, অনেক হয়েছে, এখন বন্ধ করুন কাব্য। মুখর মুচকি হেসে আঙ্গুল সরিয়ে বলল, তোমায় নিয়ে বললে শেষ করতে ইচ্ছে করে না, যেমন হয় ভালোবাসা শুরু কর। এবার মেহবিন মুখরের মুখ হাতে দিয়ে চেপে ধরলো। তা দেখেই মুখর হাসলো আর মেহবিনকে জড়িয়ে ধরলো। মেহবিনও মুখরের বুকে লুকালো। মুখর বলল, কালকের মতো দিনরাত আমাদের জীবনে বারবার আসুক বিহঙ্গিনী। মেহবিন কিচ্ছু বলল না।
সে মুখরকে ছেড়ে রেডি হয়ে নিল। মুখর মেহবিনকে স্টেশনে নামিয়ে দিতেই দেখল মেহবিনের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। মেহবিন হেসে আল্লাহ হাফেজ বলে চলে গেল। আজ কিন্তু আমি ঘুম থেকে উঠেই আসিনি ফুলের মামাতো ভাই, আজ আমি ফ্রেশ হয়ে ভালোভাবে এসেছি। প্রতিদিনের মতো আজও মিহির ফুল গাছে পানি দিচ্ছিল। মিশুর কথায় ও সোজা হয়ে দাঁড়ালো। কাল রাতেই মিশু আর আরবাজ এসেছে। মেহরাব চৌধুরী আরবাজের ওপর একটু রেগে থাকলেও মেহবিনের কথায় সব ভুলেই ভাগনাকে আপন করে নিয়েছে। কাল রাতে মিহিরের সাথে ওদের দেখা হয়নি, কারণ মিহিরের অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। মিহির অবাক হয়ে বলল, না, ফুল আসেনি, আমি আর আমার ভাই এসেছি আমাদের মামা বাড়ি। সেই সাথে আরও অনেক কিছু জেনেছি। আচ্ছা, তোমার চোখে কি এটা পরে লাগিয়েছো? মিশুর কথায় মিহির অবাক হয়ে যায়। ও নিজেকে সামলিয়ে বলল, তাহলে মুখ কি পাল্টিয়েছো? এবার মিহির থমকে গেল। ও প্রসঙ্গ বদলে বলল, তুমি জানো আমার অনুরও ফুল খুব পছন্দের ছিল। সেও প্রতিদিন নিয়ম করে তার ফুল গাছে পানি দিত, ওই যে তোমার চোখে। মিহির ফট করে মিশুর দিকে তাকালো। মিশু হেসে বলল, তোমার চোখ দুটো একদম আমার অনুর মতো। মিহির অন্যদিকে ঘুরে গেল। তখন আরবাজ ছিল। আরবাজ এগিয়ে গিয়ে মিহিরের সাথে কুশল বিনিময় করলো। আরবাজের সাথে আদরও এসেছে। ও গিয়ে মিশুর হাত ধরে নিচে নিয়ে গেল। মিহির অবশ্য আর চোখে সবটাই দেখলো। এবারও নিচে এলো। ব্রেকফাস্ট করার সময় হয়েই গেছে। মেহরাব চৌধুরী তার ভাগনা ভাগ্নের জন্য এলাহি আয়োজন করেছে। মেহরাব চৌধুরী বললেন, মিশিমণি, আজ তো ফোন নেই আর বাবাও নেই, আজ আমি তোমাকে খাইয়ে দেই। মিশু হেসে বলল, আমাকে খাইয়ে দিলে তোমার ছেলেরা আবার রাগ করবে না তো মামা? তখন আরবাজ আর মিহির বলল, সরি আমার মিষ্টি বোনটি, সরি বললাম তো, একবার জড়িয়ে ধরবি না? তখন আদর বলল, এই যে তোমরা চারজন কি কুচি বাবু নাকি যে তোমাদের খাইয়ে দিতে হবে? তখন মেহরাব চৌধুরী হেসে বললেন, বাবা মায়ের কাছে তার ছেলে মেয়েরা কখনো বড় হয় না। আচ্ছা তাহলে আমায় খাইয়ে দিবি কে? মিশু আদরকে নিজের কাছে নিয়ে বলল, আজ মনি তোমায় খাইয়ে দেবে আদর। তুমি পাবে চিওর তো? শিওর পারবো। তাহলে ঠিক আছে। মেহরাব চৌধুরী চারজন নিয়ে নিচে বসলেন। মিসেস মেহরাব চৌধুরী পাটি বিছিয়ে দিলেন। তিনিও তাদের সাথে বসলেন। মেহরাব চৌধুরী চারজনকে খাওয়াইলেন আর মিশু আদরকে খাইয়ে দিল। মেহরাব চৌধুরী আর মিসেস চৌধুরী সবার পরে একসাথেই খেলেন। সবাই বেশ খুশি। তবে যারা কাজের লোক গার্ড ছিল তারা সবাই অবাক হয়েছে। একজন মন্ত্রী হয়েও কোনো অহংকার নেই। তার ভাগ্নি আর ছেলে মেয়েদের জন্য সেই মেঝেতেই পাটি বিছিয়ে বসেছে। আজ মিহির আর মাইশার অফিস বন্ধ। তারা কেউ অফিস যাবেই না। ঘন্টা খানিক পর মেহবিন আসলো। মেহবিনকে দেখে আদর দৌড়ে তার কোলে উঠল। মেহবিন সবার সাথে কুশল বিনিময় করলো। মিশু এসে মেহবিনকে জড়িয়ে ধরলো। মেহবিন আর চোখে একবার আরবাজের দিকে তাকালো। তারপর নিজের বর্ধকিত রুমে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই দেখলো আরবাজ হাঁটু গেড়ে বসে এক হাত দিয়ে কান ধরে রয়েছে, আরেক হাতে বড় একটা বক্স চকলেট ধরে রয়েছে। মেহবিন মুচকি হেসে সেদিকে এগিয়ে গেল। আরবাজ কান ধরেই বলল, সরি আমার মিষ্টি বোনটি। মেহবিন হেসে আরবাজকে উঠে ওর হাত থেকে চকলেট নিয়ে বলল, ইটস ওকে। সরি বললাম তো, একবার জড়িয়ে ধরবি না? মেহবিন হেসে আরবাজকে জড়িয়ে ধরলো। তখন পেছন থেকে কেউ বলল, এই যে দুই ভাই বোন, আমিও কিন্তু আছি। আরবাজ হেসে এক হাত বাড়িয়ে দিল। মিশু দৌড়ে এসে আরবাজকে জড়িয়ে ধরলো। তিন ভাই বোন একসাথে হেসেই উঠল। তিন ভাই বোন মিলে কিছুক্ষণ খুনছুটি করলো। দুপুর হয়ে এলে সবাই একসাথে খাবার খেলো। মেহবিন এক ফাঁকে মিশুকে নিয়ে নিজের রুমে গেল। তারপর মিশুর কোলে শুয়ে বলল, আজ আমি মিশুমণি আর অনুভবের কাহিনী শুনতে চাই। এই জন্যই কি মামার বাড়ি আসার প্ল্যান করেছোস? কিছুটা। এখন ওসব বাদ দিয়ে বলো তো, মিশু তার অনুভবের সাথে কোথায় কিভাবে পরিচয় হলো, আর তাদের শেষই বা কোথায় হলো? মিশু মেহবিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে শুরু করলো, অনুভব ছিল আমার 3 বছরের সিনিয়র। নতুন ভার্সিটিতে উঠে প্রথম দিনে সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হলাম। আর তখন অনুভব এসে আমাকে বাঁচিয়ে নিল। সাথে যারা র্যাগ দেওয়া সিনিয়রদেরও অপমান করলো। সে ছিল ভার্সিটির পরিচিত মুখ। প্রথম দিনই তার ওপর মুগ্ধ হলাম।
এইভাবে দিন চলতে লাগলো। বছর দুয়েক পার হয়ে গেল। মাঝখানে কতবার চোখাচোখি হলো, কতবার কথা হলো, কতবার আমায় সাহায্য করলো। তার ব্যক্তিত্বের সবার প্রতি সাহায্যের হাত বাড়ানো আমায় সবসময় মুগ্ধ করত। এইভাবেই একটা সময় দুজনেই দুজনের প্রতি কিছু ফিল করলাম, কিন্তু কেউ কাউকে নিজের অনুভূতি জানালাম না। অনুভবের মাস্টার শেষ হলো, ভালো রেজাল্ট নিয়ে পাশ করে একটা চাকরিও পেয়ে গেল। সে একজন মেয়েকে ভার্সিটিতে ভর্তি করার জন্য নিয়ে গিয়েছে। তার সাথে একটা মেয়েকে দেখে ভাবলাম হয়তো অনুভবের কাছে। কেউ রাগে দুঃখে কেঁদেই ফেললাম, আর সরাসরি তাকে গিয়ে বললাম আমি তাকে বিয়ে করতে চাই। মেহবিন মনোযোগ দিয়ে শুনছিল। হুট করেই বোনের এত সাহস দেখে ও অবাক হয়ে বলল, তুমি মেয়ে হয়ে তাকে বিয়ে করার জন্য প্রপোজ করলে? তো মেয়ে হয়েছি তো কি হয়েছে? তাদের কি আগে ফিলিং শেয়ার করার কোনো অধিকার নেই? তাছাড়া আমি কি হারাম রিলেশনশিপে জড়াবো নাকি? তাই তো হালালভাবে পাওয়ার জন্য বিয়ের প্রপোজাল দিলাম। বিয়ের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে বিয়ের প্রস্তাব দেওয়া বা আগ্রহ প্রকাশ করা একটা সুন্নাত কাজ। কারণ উম্মাতুল মুমিন হজরত খাদিজা রাজিয়াল্লাহু আনহা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ও উত্তম চরিত্রের অধিকারী। তার আখলাক ও দিনীদারি দেখেই হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে প্রস্তাব দেওয়া সুন্নাত। তাই এক কথায় দুই কাজ করেছি, সুন্নাতও আদায় করলাম, আবার মানুষটাকেও জানালামও। বুঝেছি। তারপর? আমি বিয়ের প্রস্তাব দিলাম দেখে তার কি যে লজ্জা। এদিকে সে তখন রাজি ছিল না, আমার সবার থেকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে বলল, এসব কি পাগলামি। সে আমায় নাচক করলো। আমি কারণ জানতে চাইলে সে বলল সে বিয়ে করবে না। আমি তবুও কারণ জানতে চাইলাম, কারণ তার চোখে স্পষ্ট বলছিল সে আমায় পছন্দ করে। বেশ জোড়াজুড়ির পর সে জানালো তার পৃথিবীতে কেউ নেই, এরকম একটা ছেলের সাথে কেউ মেয়ে দেবে না। ব্যাস, বাবাকে কল লাগালাম, বললাম তার মেয়ের জামাই পেয়ে গেছি। পরে বাবা আর বাজ পাখির সাথে দেখা করালাম। বাবা আলাদা নিয়ে কি জানি বলল। তারপর আমাদের বিয়ে ফাইনাল। হয়তো বাবা ছেলের পরখ করছিল। আমাদের বিয়ে ঘরোয়াভাবে হয়ে গেল। বাবা ওকে আমাদের হাসপাতালের ডাক্তার না হওয়ায় সত্ত্বেও এমডি বানালো। আমাদের বাড়িতেই থাকতো সে। আমাকে খুব ভালোবাসতো। অনুভব এইভাবে ভালোবাসাময় 6 মাস পেরিয়ে গেল। আমি আর অনুভব গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হলাম। তখন এইটুকু বলেই ওর চোখের সামনে ভেসে উঠল অতীত। অনুভব, তুমি এই রাত করে এত দূর কেন এলে বলো তো? অনুভব মিশুর দিকে তাকিয়ে বলল, কি বলবে যে যার জন্য এত দূর আনলে? আমার জন্য সারপ্রাইজ বুঝি? তখন অনুভবের মুখটা করুণ দেখালো। আমি ওর মুখে হাত দিতেই ও বলল, আমাদের বিয়ে ঘরোয়াভাবে হয়ে গেল। বলেই ও গাড়ি থেকে নেমে গেল। গাড়িটা একটা ব্রিজে এসে থামিয়েছিল। অনুভব ব্রিজের কিনারায় গিয়ে দাঁড়ালো। ওকে নামতে দেখি মিশুও নামলো। মিশু অনুভবের কাঁধেই হাত রেখে বলল, কি হয়েছে অনু? কথাটা শুনেই মিশু থমকে গেল। ও চোখ ছলছল করে উঠল। ও 2 পা পিছিয়ে গেল। ও কিছু বলবে তার আগেই অনুভবের বুকে কেউ গুলি করলো, আর রক্ত এসে লাগলো মিশুর মুখে। মিশু তাড়াতাড়ি করে অনুভবের কাছে যেতে চাইলো। তখন কতগুলো মুখোশধারী লোক ওকে ধরে ফেললো, আর কিছুজন অনুভবকে ধরলো, আর অনুভবকে ইচ্ছে মতো মারতে লাগলো। একজন বলল, তোর খুব কৌতূহল না শেখ বাড়ির রহস্য জানার? এখন তো জেনে গেছিস, এখন মৃত্যুকে আলিঙ্গন কর। এদিকে মিশু চিৎকার করছে অনুভবকে ছেড়ে দিতে, নিজেও ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। অনুভবকে মারতে মারতে হাত মরা করে ফেলেছে। তখনই একটা গাড়ি এলো, আর লোকটা অনুভবকে সেই গাড়ির সামনেই ফেলে দিল। মুহূর্তে অনুভবের রক্ত দ্বারা রাস্তা ভিজে উঠল। তখন মিশুকেই ছেড়ে দিল। মিশু দৌড়ে গিয়ে অনুভবকে জড়িয়ে ধরলো, আর চিৎকার করতে লাগলো, সাহায্যের জন্য বলতে লাগলো, আর বলল, কেউ আছেন? অনুকে হাসপাতালে নিতে হবে, অনেক রক্ত পড়ছে ওর শরীর থেকে, প্লিজ সাহায্য করুন, কেউ আছেন?
তখনই কেউ হাসতে হাসতে মিশুর পিছনে দাঁড়ালো আর মিশুর মাথায় রড দিয়ে খুব জোরে আঘাত করলো। মিশু রাস্তায় পড়ে গেল। ওর মুখে তখনও একটাই কথা, কেউ আছো? আমার অনুকে কেউ বাঁচাও, ওর শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে, কেউ আমার অনুকে বাঁচাও। বলতে বলতে মিশু সামনে তাকাতেই দেখলো কতগুলো লোক অনুভবকে ওদের গাড়িতে উঠাচ্ছে। ওকে গাড়িতে উঠিয়ে অনুভবের পা গিয়েছে আর হাতে স্টিয়ারিংকে রেখে হ্যাপি জার্নি বলে গাড়ি স্টার্ট দিয়ে দিল। অনুভবের জ্ঞান নেই, গাড়ি চলতেই শুরু করলো। কিছু দূর যেতেই ব্যালেন্স হারিয়ে গাড়িটা খাদে পড়ে গেল। মিশু অনু বলে চিৎকার করে উঠল আর কিছুক্ষণ পর সেখানেই অজ্ঞান হয়ে গেল। বর্তমান মিশুর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মেহবিন ওকে জড়িয়ে ধরলো। মিশু মেহবিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, আমি অনুকে খুব ভালোবাসি ফুল, আমি তো ওকে হারাতে চাইনি, তাহলে এমন কেন হলো ফুল? আমরা তো একসাথে কত কিছু করার প্ল্যান করেছিলাম, তাহলে আমাদের সাথে এরকম কেন হলো? মেহবিন বলল, অনুভব ভাইয়া নিশ্চয়ই এমন কিছু জানতে পেরেছিল, তার জন্য তাকে প্রাণ দিতে হলো। আপু, একদম কাঁদবে না তুমি। এখন যে তাদের শাস্তি দেওয়ার সময় হয়ে গেছে। তোমার অ্যাক্সিডেন্টের পর তুমি এক জায়গাতেই থেমেছিলে, তখন বাড়ির কেউ তোমায় ঠিক না হওয়ার ওষুধ দিত, এর জন্যই তুমি ঠিক হওনি। এর শাস্তি তো পেতেই হবে, আর মাত্র কয়েকটা দিন। মেহবিন মিশুকে শান্ত করলো। তখন মিহির আর আদর এলো। মিহিরের হাতে অনেকগুলো হাওয়াই মিঠাই। মিহির এসে বলল, এই হাওয়াই মিঠাইকে শুধু আমি ভালোবাসি বলি, তুমি তোমাদের কেন বললে ফুলের মতো ভাই? মিহিরের কথা শুনে মিশু হেসে উঠল। মেহবিন একবার মিশু আরেকবার মিহিরের দিকে তাকালো, তারপর সে নিজেও হাসলো। তখন আরবাজ আর মাইশা এলো। সবাই মিলে একসাথে হাওয়াই মিঠাই খেলো। বিকেল হওয়াতে এখন মেহবিন বাড়ি ফিরবে। সবাই থেকে যেতে বললেও মেহবিন থাকলো না। মিহিরকে যেতে বললেও মেহবিন বলল ড্রাইভ দিয়ে আসছে, এখন কষ্ট করে মিহিরের যেতে হবে না। অতপর ড্রাইভারের সাথে মেহবিন ফিরল। গাড়িতে উঠতেই মেহবিনের ফোন বেজে উঠল। ফোনটা মুখরের। ও কানে নিতেই শুনল, অপেক্ষার অবসান হতে চলেছে বিহঙ্গিনী। অতপর কাব্য তার বিহঙ্গিনী তাদের সাময়িক বিচ্ছেদ কাটিয়ে পূর্ণতা পেতে চলেছে। মুখরের এমন কথায় মেহবিনের অবাক হওয়ার কথা থাকলেও ও অবাক হলোই না। সে শান্ত স্বরেই বলল, অনুষ্ঠানটা কবে রেখেছে সেটা বলুন, নাকি আলবি ভাইয়ার বিয়ের দিনই একেবারে? মেহবিনের কথায় মুখর অবাক হয়ে বলল, তুমি কি আমার থেকে আগেই সব জানো? দাদি জান কি তোমাকে ফোন দিয়েছিল? না, তবে আপনার কথা শুনেই বুঝেছি সেরকম কিছু হতে পারে। ও আচ্ছা, আলবির বিয়ে তো 7 দিন পর। তবে দাদি জান আগেই আলাদাভাবে আমাদের সকল আত্মীয় স্বজন ও পরিচিতদেরকে ডেকে তোমাদেরকে পরিচয় করাতে। নাফিয়া আপুর বিয়ে তো এখনো হয়নি, তাহলে? তাতে কি, বিয়ে তো ঠিক হয়ে গেছে, তাই হয়তো দাদিজান চাইছে তোমাকে সবার সঙ্গে পরিচয় করে দিতে। সব কিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে, তবে এবার শুধু এই কারণটা লাগছে না। যাই হোক, অনুষ্ঠানটা কবে রেখেছে? 3 দিন পর। আর হ্যাঁ, আমার বাপের বাড়ির লোকজনও কিন্তু থাকবে এখানে। ভালো তো। মেহবিন দেখলো মাহফুজ শাহরিয়ার ফোন ধরেছে, তাই মেহবিন বলল, এখন ফোনটা রাখুন, বাবা ফোন করেছে। তোমার বাবা নাকি আমার বাবা? আজারা কথা রাখুন তো, আপনার বাবা ফোন দিয়েছে। রাখলাম, আল্লাহ হাফিজ। বলে মেহবিন মুখরের ফোন কেটে দিল। তারপর মাহফুজ শাহরিয়ারের ফোনটা রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? মাহফুজ শাহরিয়ার জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছু বলার জন্য তোমাকে ফোন দিয়েছিলাম। জি বলুন। আমি জানি না মুখর তোমাকে কিছু বলেছি কিনা, তবু আমি বলছি, মা 3 দিন পর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন তোমার জন্য। আপনি কি বাড়িতে বাবা? হ্যাঁ, বাড়িতেই। তাহলে আমার জন্য অনুষ্ঠানটা যে রেখেছেন তার? মাহফুজ শাহরিয়ার হেসে আছিয়া খাতুনের হাতে ফোনটা দিল। এতক্ষণ লাউড স্পিকারে ছিল বলে তিনি শুনছেন, তাই তিনি ফোন নিয়েই বললেন, আবার আমারে লাগবো কেন? একজন কইতেছে তাতে কি হইতেছে না? মেহবিন মুচকি হেসে বলল, না, হচ্ছিল না। সে তো আমার উপর কোনো ধারা জারি করেনি, করেছিলেন তো আপনি, তাই সেই ধারা উঠিয়ে নেওয়ার জন্য আপনি বেশি প্রয়োজনীয়, তাই নয় কি? মুখে আল্লাহ ভালো বলি দিয়েছে, তাই কইয়া যাইতে পারলা। যাই হোক, আসল কথায় আসি। 3 দিন পর তোমার আসতে হইব আমাগো বাড়ি নাত বউ হিসেবে, তাই সময় মতো আইয়া পইর। যদি না আসি তো? তাইলে তোমারে আর বাড়ি উঠামু না, মুখরে আর একটা বিয়া করামু।
মেয়ে তো আপনার আশেপাশেই আছে, করাইয়েন। হুদাই আমার মতো মেয়ের জন্য অপেক্ষা করবেন কেন? ওই মেহু, হুশ কইরা কথা কইস, সামনে পাইলে ঠাস কইরা থাপ্পড় দিতাম তোরে। আচ্ছা, এই যে বললেন, কেন যেন মনে হচ্ছে আপনার সাথে আমার পরের সাক্ষাতে থাপ্পড়ই খেতে হবে। মেহবিনের কথায় আছিয়া খাতুন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সন্ধ্যায় অনুষ্ঠান, নাত বউ সঠিক সময় আইসো। ইনশাল্লাহ। খালি ইনশাল্লাহ না, ক ইনশাল্লাহ আমি যাব। ইনশাল্লাহ বললাম তো দাদিজান। মানে কি হলো বলেন তো? আল্লাহ যদি চান এখন এমন কিছু হলো আমি যেতে পারলাম না, তখন কি হবে বলেন তো? দেখো, আমি জানি তুমি এই সবের জন্য আমার সাহায্য করো নাই। মেহবিন দীর্ঘশ্বাস ফেলেই বলল, আল্লাহ হাফিজ দাদিজান, নিজের খেয়াল রাখবেন। বলে মেহবিন ফোন রেখে দিল। মেহবিনের অদ্ভুত লাগছে, সাথে অস্থিরতা। ওদিকে আছিয়া খাতুনও ভাবছেন মেহবিনের কথায় অন্য কিছু ছিল। মেহবিন বাইরের দিকে নজর দিল, প্রকৃতি দেখতে লাগলো। মেহবিন নিজেই জানে না কিসের জন্য অপেক্ষা নিতে হয়েছিল, আর কিসের জন্য এই অপেক্ষার অবসান হলো। অতীত আছিয়া খাতুনকে যে সাহায্য করেছে তাকে পরের দিন দুপুরে দাওয়াত করে খাওয়ানোর ইচ্ছে হলো। মেহবিন প্রথমে দাওয়াত রাখতে ইচ্ছে পোষণ না করলেও পরে দাওয়াতটা রাখতেই হলো। মেহবিন তাড়াহুড়োয় ওর ব্যাগটা আছিয়া খাতুনের কেবিনে রেখে গিয়েছিল, সেটা নিতে আসতেই তাকে দাওয়াতে রাখতে হলো। মাহফুজ আর আসলাম শাহরিয়ার বাদে আর সবাই হাসপাতালে এসেছেন আছিয়া খাতুনের জন্য। আছিয়া খাতুন বললেন, দেখো, আমি জানি তুমি এই সবের জন্য আমার সাহায্য করো নাই, মন থেকে করছো, কিন্তু আমারও ইচ্ছা তোমারে আমার বাড়িতে খাওয়ানো, তাই তুমি আর না করো না। মেহবিন হেসে বলল, না দাদি, তেমন কোনো ব্যাপার নেই। আসলে আমি কোথাও যেতে কমফোর্টেবল না। সমস্যা নাই, আমার নাতি মুখর তোমারে কাল তোমার বাড়ি থেকে নিয়ে যাইবনে। তোমার বাড়ির ঠিকানা দাও। আসলে দাদি, আমি হলে থাকি, আর দাওয়াতটা না রাখলেই নয় কি? কথাটা শুনে মুখর আর আছিয়া খাতুন দুজনেই মেহবিনের দিকে অদ্ভুতভাবেই তাকালো। আছিয়া খাতুন বললেন, না না, রাখলেই নয়। তুমি কি আমার মতো বুড়ো মানুষের কথা রাখতে পারবা না? না, আসলে আমি কারো বাড়িতে তেমন যাই না তো, তাই। যাও না আমার বাড়িতে, কাল যাইবা। তোমার নাম্বারটা দাও, কাল মুখরে তোমারে নিতে আসবো। হলের সামনে আয়শা ফোন দিব, ওর ফোন ফাইলে তুমি চইলা আইসো নিচে। দাদি, সামনে আয়শা ফোন দিব। মেহবিনের আর কি, অতঃপর নাম্বারটা দিতেই হলো। মুখর নাম্বার সেভ করার জন্য মেহবিনের দিকে তাকিয়ে বলল, মিস, আপনার নামটা কি? মেহবিন মুস্কান। এইটুকু বলেই মেহবিন বিদায় নিয়ে চলে গেল। এদিকে মুখর ফ্যাল ফ্যাল করেই তাকিয়ে রইল, ওর নামটাও জানতে চাইল না, এমনকি ওর দিকে ভালোভাবে তাকায়নি পর্যন্ত মেয়েটা। হুট করেই আছিয়া খাতুনের কথায় মুখরের ধ্যান ভাঙল। মেয়েটা খুব ভালো, তাই না নাতি? অমায়িক ব্যবহার। মুখর আনমনেই বলে উঠল, অমায়িকের সাথে অসামাজিকও। আমি ওনার নাম জিজ্ঞেস করলাম, অথচ উনি আমার নাম জিজ্ঞেস করতে দূর ঠিকভাবে তাকালেন না। কিছু কইলি নাতি? না, কিছু না দাদিজান। মা, কাকিমণি, চলো বাড়ি যাই। আলবি সব কাগজপত্রের কাজ শেষ করে চলে এসেছে। সবাই বাড়ি চলে গেল। রাতে শাহরিয়ার পরিবারের সবাই গোল টেবিলে বসলো মেহবিনকে নিয়ে। আছিয়া খাতুন মেহবিনকে মুখরকে ফোন করে জিজ্ঞেস করতে বলল সে কখন আসবে, সেই সময় ছিনে ওকে আনতে যেতে। মুখর আচ্ছা বলে চলে গেল। নিজের রুমে এসে মুখর ভাবছে কল দিবে কি না, আবার ফোন দেওয়াটাও জরুরি। শেষমেশ 9টার সময় ফোন দিল। এদিকে মেহবিন পড়েছিল আননোন নাম্বার থেকে কল দেখে প্রথমে ধরলই না। মুখর দ্বিতীয়বার আবার দিল, তাও ধরল না। মুখর ভাবলো আরেকবার দিয়ে আর দেবেই না, সে আবার দিল। এবার মেহবিন ধরেই সালাম দিল, আসসালামু আলাইকুম। মুখর হেসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। যাক, অবশেষে ফোনটা ধরলেন। কে? আমি মুখর শাহরিয়ার। মেহবিন অবাক হয়ে বলল, মুখর শাহরিয়ার আবার কে? আরে, যা দাদিকে আজ আপনি হাসপাতালে নিয়ে গেছিলেন, যাকে আপনাকে কাল আনতে যাওয়ার কথা আছে। মেহবিন এবার চিনতে পারলো। ও বলল, ও আচ্ছা, সাদা পাঞ্জাবিওয়ালা আপনি? মেহবিনের সাদা পাঞ্জাবিওয়ালা শুনে মুখর অবাক হলো। ও তো ভেবেছিল মেহবিন ওকে দেখেইনি, কিন্তু ও কি রঙের পাঞ্জাবি পরেছে এটা শুনে অবাকই হলো। ও বলল, জি, আমি এসে। ও আচ্ছা, তা ফোন দিয়েছেন কেন? কাল কখন আপনাকে আনতে যাব
এটা জানতে বলে দাদিজান, তাই জানার জন্য ফোন দিলাম। আমাকে আপনাদের বাড়িতে নেওয়ার অত উৎসাহ কেন বুঝলাম না। কারণ আমরা মানুষের শুকরিয়া আদায় করতে জানি। কাল কখন আসবো সেটা বলুন। কাল আমার ক্লাস 3টা আছে, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, 1:15-তে শেষ হবে। আপনি না হয় ক্লাস শেষেই আমাকে নিয়ে যায়েন, আমাকে আর ফোন করার দরকার নেই। মানে আপনি হলে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে তারপর আমাদের বাড়িতে আসবেন না? প্রশ্নটা করেই মুখর নিজেই আহম্মক হয়ে গেল। আর যখন বুঝতে পারলো কি বলেছে, ও তৎক্ষণাৎ বলল, সরি, আসলে ডোন্ট বি, এরকম প্রশ্ন করা স্বাভাবিক। যেহেতু আমি কোথাও যাচ্ছি, তাহলে ভালোভাবে তৈরি হয়েই যাওয়া উচিত। তবে আমি তো আর কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি না যে সেজে গুজে তৈরি হয়ে যেতে হবে। আর না আমাকে দেখতে আসছে, সেখানে এত সাজগোজের কি দরকার? নর্মালভাবে আমি যেভাবে ক্যাম্পাসে আসি সেভাবে গেলেও সমস্যা তো দেখছি না। মেহবিনের কথা শুনি মুখর মনে মনে বলল, শুধু অসামাজিক না, নিরামিষও। মেয়ে হয়েছে তাও সাজে। অ্যালার্জি মানে কি? একটা নিরামিষ। মুখে বলল, ও আচ্ছা, তাহলে কাল একটা বিষয়ে দেখা হচ্ছে। ইনশাল্লাহ। বলেই মেহবিন ফোন রেখে দিল। এদিকে এইভাবেই রেখে দেওয়ায় মুখরের একটু মনে মনে ক্ষুব্ধ হলো। ও ভাবতে লাগলো মেয়েটা এমন কেন। সকালবেলা উঠে মুখর নিচে এসে দেখলো মেনু নিয়ে ডিসকাস হচ্ছে। মুখর কিছুই বলল না। দুপুর হতেই মুখর ধূসর রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে মেহবিনকে আনতে গেল। মেহবিন ক্লাস শেষ করে বাইরে বের হতেই দেখলো কয়েকটা মেয়ে গেটের দিকে তাকিয়ে কি যেন বলছে। তা দেখেই মেহবিন নিজেও সেদিকেই তাকালো। কালকে ছেলেটাকে দেখতে পেল। ও এগিয়ে গেল। ওর দিকে যাওয়া দেখে সব মেয়েরা আর চোখে ওর দিকেই তাকালো। মুখর মেহবিনকেই দেখলো। ধূসর রঙের একটা আবায়া আর হিজাব পরেছে। নিজের দিকে তাকাতেই ও নিজেও অবাক হয়ে গেল। মেহবিন এগোতেই মুখর বলল, অবশেষে এলেন। আপনি তো বলেছিলেন 1:15-তে ক্লাস শেষ। একজনের থেকে কিছু নোট নেওয়ার ছিল, কয়েকদিন পর পরীক্ষা তো, তাই 10 মিনিট লেট হলো, সরি। ইটস ওকে। তা কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাও যাক। মেহবিন গাড়ির পিছনে দরজা খুলে বসে পড়ল। এদিকে মুখর হতভম্ব হয়ে গেল। মেয়েটা কি ওকে ড্রাইভার বানাচ্ছে? ও গাড়িতে গিয়ে বসলো। ও কিছু বলবে তার আগেই মেহবিনী বলল, দেখুন, আপনি পেছনে বসেছি বলে ভাববেন না আমি আপনাকে ড্রাইভার বানাচ্ছি বা আপনাকে অপমান করছি। হয়তো ভাবতেই পারেন আমি অসামাজিক, তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। তবে আমি আপনার পাশে বসতে ইচ্ছুক নই, তাই পেছনে আসা। আর তাছাড়া কোনো পূর্ব পরিচিত নই, আমরা যে ধাপ করেই আপনার পাশের সিটে বসে পড়ব। আমি মনে করি পাশের সিটে বসতেও কিছু জিনিস থাকা উচিত। আমার বা আপনার মাঝে তেমন কিছুই নেই। মুখর ওকে এইটুকুতেই বুঝে ফেলেছে, তাই খুব একটা অবাক এবার হলোই না। সে আয়নায় মেহবিনের দিকে তাকিয়ে বলল, ইটস ওকে। বলেই গাড়ি স্টার্ট করলো। আধা ঘন্টা বাদে পৌঁছে গেল শাহরিয়ার ভিলায়। মেহবিনকে দেখে মিসেস মাহফুজ এগিয়ে এলেন, ওকে নিয়ে বসলেন। মেহবিন আছিয়া খাতুনের কথা জিজ্ঞেস করলেন। নাফিয়া ওকে নিয়ে আছিয়া খাতুনের রুমে গিয়ে নিয়ে গেল। আবার নিচে আসলো। মুখর সবার সাথে মেহবিনের পরিচয় করিয়ে দিল। মাহফুজ শাহরিয়ার এবার মেহবিনকে কেমন চেনা চেনা লাগলো, তাই তিনি বললেন, আমার মেয়ের জন্য যা করলে তার জন্য অনেক অনেক শুক্রিয়া মিহুমা। মাহফুজ শাহরিয়ারের কথায় সবাই মেহবিনের দিকেই তাকালো। মেহবিন মুচকি হেসেই বলল, জি আঙ্কেল, আমি সেই, আমার কিছু জরুরি কাজ ছিল তাই গিয়েছিলাম। অবশ্য পরে এসেছিলাম আমি, তখন আপনি চলে গিয়েছিলেন। তখন আসলাম শাহরিয়ার বললেন, তোমরা দুজন কিসের কথা বলছো? আমাদেরকে কেউ কিছু বলবে? মিসেস মাহফুজ শাহরিয়ার মেহবিনের হাত ধরে বললেন, মেহবিন মা আমাদের দুইবার এত বড় সাহায্য করেছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। মেহবিন হেসেই বলল, মানুষ হয়ে মানুষের সাহায্য করা আমাদের কর্তব্য, এতে ধন্যবাদের কি আছে? তাছাড়া আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার আলাদা দায়িত্ব রয়েছে। তবুও সব মানুষ কি আর একরকমভাবে সাহায্য করে? সবাই খাবার টেবিলেই বসলো আর একসাথে খেলো। মেহবিন চলে যাবে বলল, সবাই বলল সন্ধে পর্যন্তও থাকে। হাজিয়া খাতুনও নিজের কাছে নিয়ে ওকে আটকিয়ে ফেললেন। মেহবিন সবার দিকে বিকেল পর্যন্ত কাটালো। তারপর এবার বলেই দিল সে এখন বাড়ি ফিরবে। এবার আর কেউ মানাই করলো না। মুখরকে দিয়ে আসতে বললো। মেহবিন এবারও পিছনের সিটেই বসলো। মুখর এবার কিছুই বলল না, গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর মুখর বলল, আপনি এখন কোন ইয়ার? এই তো ফার্স্ট ইয়ারের কিছুদিন পর পরীক্ষা। তার মানে সেকেন্ড ইয়ার উঠবেন? জি।
আমি এবার মাস্টার্স করছি। ও আচ্ছা। মুখর আর মেহবিনের মাঝে আর কোনো কথাই হলো না। মুখর হলের গেটের সামনেই গাড়ি থামালো। মেহবিন যেতে নিল, তখন মুখর অস্পষ্ট স্বরেই বলল, কেউ নামিয়ে দিলে মানুষ ধন্যবাদ তো দেয়। মুখরের কথায় মেহবিন শুনতে পেয়ে থেমে পিছনে তাকালো আর বলল, আপনি যেটা করেছেন সেটা আপনার দায়িত্ব এবং কর্তব্যের খাতিরে, তাই অহেতুক ধন্যবাদ দেব কেন? বলেই মেহবিন চলে গেল। এদিকে মুখর আহামুকের মতো বসেই রইল। কিছুক্ষণ পর বলল, অসামাজিক মেয়ে একটা। কারোর কথায় মুখর চিটকে অতীত থেকে বের হলো। এতক্ষণ সে পুরনো কিছু স্মৃতিচারণ করছিল। কনস্টেবলের কথায় মুখরের তার দিকে তাকিয়ে বলল, কি? কনস্টেবল বলল। লোকটা চলে গেল। মুখর চায়ের দিকে তাকিয়ে হেসে বলল, যে মেয়েটাকে আমি অসামাজিক আর নিরামিষ বলে আখ্যায়িত করেছিলাম, মুখর শাহরিয়ার, সে এখন তোমার বউ। এখন তুমি তার জন্য পাগল। বলতে বলতেই তার ফোনে একটা নোটিফিকেশন এলো। মুখর দেখলো কাব্যের বিহঙ্গিনী পেজ থেকে পোস্ট করা হয়েছে। ও খুশি মনে ওপেন করতেই লেখাটা দেখে থমকে গেল। কাব্যের বিহঙ্গিনী, অসময়ে বিচ্ছেদ আর অসময়ে পূর্ণতা, দুটোই এক অদ্ভুত ভয়ঙ্কর যন্ত্রণার। লেখাটা দেখেই মুখরের চোখ ছলছল করে উঠল। ও বুঝতে পারল না এই রকম পরিস্থিতিতে কি করা উচিত। তার মানে তার বিহঙ্গিনী কি এই মুহূর্তে পূর্ণতা চায় না? এদিকে মুহূর্তে কমেন্ট লাইকের বন্যা হচ্ছে, সেদিকে ওর খেয়ালই নেই। ওর খেয়াল ওর বিহঙ্গিনীকে নিয়ে। সন্ধ্যা হয়ে আসছে। এতক্ষণে মেহবিনও নিশ্চয়ই বাড়ি পৌঁছে গেছে। আজ আর বিহঙ্গিনী কাব্য আইডি থেকেও কিচ্ছু পোস্ট করবে না। ও একটা দীর্ঘশ্বাস ফেলল। মুখরের হুট করেই ভীষণ অস্থির লাগছে। এদিকে মেহবিন গাড়ি থেকে নেমে শুনতে পেল মাগরিবের আজান দিচ্ছে। ও বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে উজু করে মাগরিবের নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে উঠতেই তখন বাইরে থেকে আওয়াজ আসলো, ডাক্তার তুমি কি বাড়িতে ফিরছো? মেহবিন বাইরে বেরিয়ে দেখলো তাজেল আর ওর দাদি। মেহবিন বলল, নেত্রী, একটু আগেই এসেছে, কিছু বলবে? না, দেখবার আইছিলাম তুমি ফিরছো নাকি। নাইলে তাহলে কি? আজ আমাকে বাড়ি পিঠে বানাইছে, তুমি নাও রাতেন খাওয়ান খাওয়া আইসানে, তাই তোমারে নিতে আইসি। আমার এখন ভালো লাগছে না নেত্রী, তুমি যাও, আজ আর কিছু খাবো না। এবার তাজেল মেহবিনের কাছে এসে বলল, নিচু হও দেখি। মেহবিন নিচু হলো। তখন তাদের মেহবিনের গলায় আর কপালে হাত দিয়ে বলল, জ্বর তো আহে নাই, নইলে কি হয়েছে খাইবা না কে? আর তোমার কি হয়েছে, ভালো লাগতেছে না কে? আমার কিছু খেতে ইচ্ছে করছে না তাই। ও বুঝছি, অনেক দূর থেকে আইসো দেহা। হতে পারে। তাহলে আমি খাওয়ান নিয়ে আসি, তোমার আমাকে বাড়ি যাওয়ান লাগবো না। না নেত্রী, লাগবে না। তুমি চুপটা হো। আর দাদি তুমি আমার সাথে নাও। বলেই তাজেল চলে গেল। কিছুক্ষণ পর মাংস, চিতই পিঠা আর ভাপা পিঠা নিয়ে এলো। তাজেল ও দাদিকে চলে যেতে বলল। আজ সে মেহবিনের সাথেই থাকবে আর খাবে। তাজেলের দাদি চলে গেল। তখন তাজেল বলল, আমি এনে থাকলে সমস্যা নাই তো ডাক্তার? না, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন কও, পুলিশ পাঞ্জাবিওয়ালা তোমারে কি খাওয়াইলো আর কনে কনে ঘুরাইলো? সে অনেক জায়গায় ঘুরিয়েছে। আচ্ছা, তা আজ তোমাদের বাড়িতে কেউ এসেছিল নাকি? আমার বাপের বন্ধু। ও আচ্ছা। ওরা কিছুক্ষণ গল্প গুজব করলো। মেহবিনের মনটা ভালো হয়ে গেল। তাজেলের কথায় ও মুচকি মুচকি হাসছে। অতঃপর তাজেল খাবার আনলো আর তরকারির বাটি রেখে বলল, খবরদার ডাক্তার, আমারে মুরগির ঠ্যাংয়ের দিকে নজর দিবা না। তাজেলের কথায় মেহবিন থম মেরে একটু পর হেসে উঠল আর বলল, তা মুরগির পা কি তোমার অনেক পছন্দের? আবার জিগাই, আমাকে বাড়িতে যত মুরগি রান্না হয়েছে সবগুলোর একটা পাও হইলেও আমি খাইছি। আগে জানতাম মুরগির রান অনেকের পছন্দের থাকে, আজ জানলাম মুরগির পাও কারো কারো পছন্দ থাকে। কারো কারো না, খালি শেখ তাজেলের পছন্দ। আর শেখ তাজেল আর সবাই এক হইল নাকি? মেহবিন হেসেই বলল, তা ঠিক সবাই কি আর আমার নেত্রী নাকি? তোমার জন্য একখান রান আনছি আর আমার জন্য ঠ্যান। এখন খাওয়ান শুরু করো দেখি। আজ আমি আমার নেত্রীকে খাইয়ে দিই। তাজেল মেহবিনের দিকে ছোট ছোট করে তাকিয়ে বলল, আমার কেন জানি মনে হইতেছে তুমি আমার মতো মুরগির ঠ্যাং পছন্দ করো, আর আমারে খাওয়াই দেখার কথা কইয়া তুমি আমার মুরগির ঠ্যাং খাইবা। তোমারে কেন জানি আমার সন্দেহ হইতেছে ডাক্তার। এবার মেহবিন জোরেই হেসে ফেললো আর বলল, আচ্ছা তোমার মুরগির ঠ্যাং তোমার হাতে নিয়ে খাও, তাহলেই তো হয়।
ভালো বুদ্ধি দিছো। বলেই তাজেল মেহবিনের দিকে তাকালো। এতক্ষণ সে মেহবিনের মুখে এই হাসি ফোটানোর জন্যই এত কিছু করলো। ওর মনে হচ্ছিল মেহবিন জোর করেই হাসছে, এই জন্যই এত কিছু বলল। তাছাড়া ও ডাক্তারের মুরগির পা পছন্দ শুনলে ও নিজে না খেয়েও তাকে দিত। তাজেল হেসে মেহবিনের গালে হাত রেখে বলল, তোমারে হাসলে আমার অনেক ভাল লাগে ডাক্তার। তুমি সবসময় এমন কইরা হাসি খুশি থাকো। মেহবিন তাজেলের দিকে তাকিয়ে বলল, আমার নেত্রী যদি আমার সাথে থাকে তাহলে তার ডাক্তারকে যে হাসি খুশি থাকতেই হবে। তাজেল হুট করেই মেহবিনের গলা জড়িয়ে ধরে বলল,